গ্যাংটক ভারতের সিকিম রাজ্যের রাজধানী। পরিচ্ছন্নতার জন্য সুপরিচিত এই শহর ঘিরে আছে উত্তুঙ্গ হিমালয় পর্বতমালা। রোরো, চু ও রানীখোলা নদীর জলপ্রবাহে সমৃদ্ধ এই অঞ্চলে দেখা যায় ঘন বনভূমি, লতানো গাছ আর নামনা জানা অর্কিডের শোভা। কখনো মনেস্ট্রির আধ্যাত্মিক আবহ, তো কখনো এমজি মার্গের জনবহুল উপস্থিতি, তো কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঝর্ণা, কখনো বরফ, কখনো বৃষ্টি, কখনো মেঘের রাজত্ব। পশ্চিমবঙ্গের প্রতিবেশী এই রাজ্যের প্রতি বাঙালির আগ্রহ চিরন্তন। তাই গ্যাংটকে গন্ডগোল নয়, গ্যাংটকে হাওয়া বদল। আজ আমাদের গন্তব্য রোড ট্রিপে অফবিট গ্যাংটক। প্রায় 10 ঘন্টার জার্নিতে শিলিগুড়ি পৌঁছে পরের দিন সকাল 10টায় রওনা হই গ্যাংটকের উদ্দেশ্যে। এখানেই ছিল অনিশ্চয়তা, কারণ আমাদের প্ল্যানিং ছিল সান্দাকফু, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সে প্ল্যানিং ক্যান্সেল করে তড়িঘড়ি প্ল্যানিং করা হয় গ্যাংটকের। শিলিগুড়ি থেকে NH10 ধরে রংপো পেরিয়ে এগিয়ে চললাম পাহাড়ি রাস্তা ধরে। এই প্রসঙ্গে বলে রাখি, এই রাস্তা সবুজে ঘেরা, যথেষ্ট চওড়া আর স্লোপিংও বেশ কম। প্রায় 4.5 ঘন্টা সময় লেগেছিল গ্যাংটক পৌঁছাতে। আগে এনজেপি থেকে আমাদের দার্জিলিং যেতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল, আর রাস্তা বেশ সংকীর্ণ। সেখানে এই রাস্তা এতটাই সুগম যে ভাবতেই পারিনি এত কম সময়ে প্রায় 120 কিলোমিটার রাস্তা পেরিয়ে পৌঁছে যাব। আমরা ছিলাম গ্যাংটক শহরের বাইরে, শহর থেকে 2.5 কিলোমিটার দূরে ভিআইপি কলোনিতে অবস্থিত রোড সাইড হোমস্টেতে। হোমস্টেটি পরিচ্ছন্ন, আর হোমস্টের জানালা থেকে সানরাইজ আর পাহাড়ের অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা মোট 8 জন ছিলাম, 4টে রুম পেয়েছিলাম। ব্রেকফাস্ট আর ডিনার সহ পার হেড খরচ পড়েছিল 900 টাকা। আমরা কালকে বিকেল 4টে নাগাদ পৌঁছেছি গ্যাংটক, দ্য গ্রিন সিটি অফ ইন্ডিয়া। আর আমরা যেহেতু একটু অফবিট জায়গা পছন্দ করি, তাই আমরা আছি গ্যাংটকের শহরটার ঠিক বাইরে। আমরা যেখানে রয়েছি এই রোড সাইড হোমস্টেটি সিকিমের বা গ্যাংটকের অন্যতম প্রেস্টিজিয়াস জায়গায় রয়েছে, কারণ এখানে ঠিক সামনেই রয়েছে এখানকার সিকিমের রাজবাড়ি। 1975 সাল পর্যন্ত সিকিম একটি অন্য দেশ ছিল এবং তখন এখানে রাজার শাসন চালু ছিল। এখন যদিও ভারতের অন্তর্গত, তবুও সেই রাজবাড়ি এবং সেই স্মৃতি কিন্তু রয়ে গেছে। আর এই জানলা থেকে কিন্তু সোজা উল্টো দিকের পাহাড়ে, জানি না ক্যামেরা লেন্সে কতটা ধরা পড়বে, দেখা যাচ্ছে সেই রাজবাড়ি। রাতভর বৃষ্টির পর সকালটা ছিল মনকাড়া। নীল পাহাড়ে মেঘের খুনসুটি আর বৃষ্টি স্নাত গাছপালার মখমলি সবুজতায় যেন কাজে ব্যস্ত জীবন হাঁপ ছেড়ে বাঁচল। সকাল বেরিয়েছি মর্নিং ওয়াকে, আর মর্নিং ওয়াকের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আশেপাশে সৌন্দর্য কতটা দেখা যায়। কারণ প্রপার গ্যাংটকে হলেও এটা যেহেতু একটু অফবিটে, তাই যেমন একদম জনবসতি এখানে যথেষ্ট কম, আর গাড়ি ঘোড়াও কম চলছে। আর চারপাশে পাহাড় আর দূরে বরফ ঢাকা পাহাড়গুলোকে সূর্যের আলো ফোটার সাথে সাথে কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যারা পাহাড় ভালোবাসেন আর ট্রেনের টিকিট পাওয়া যাবে না এই চিন্তাটা করেন, তো আমাদের মতো তারা কিন্তু রোড ট্রিপে বেরিয়ে পড়তেই পারেন। কারণ রোড ট্রিপে অন্তত এই ট্রেনের টিকিট কাটতে হবে, টিকিট পাওয়া যাবে কি না এই টেনশনটা থাকে না। আর নিজের সুযোগ মতো বা নিজের ইচ্ছা মতো ট্যুর প্ল্যানিংটা করা যায়। তো যারা রোড ট্রিপে বেড়াতে ভালোবাসেন তাদের অবশ্যই বলবো আমাদের নর্থ বেঙ্গলের পাহাড় আর সাথে কিন্তু এই সিকিমও আপনারা এই রোড ট্রিপেই চলে আসতে পারেন। পাহাড়ে যতটা দার্জিলিংয়ে শিলিগুড়ি থেকে যতক্ষণ সময় লাগে তার থেকে হয়তো ঘন্টা 1-1.5 বেশি লাগবে, কিন্তু একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স হবে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। এই রুট ম্যাপ বানিয়ে দিয়েছিলেন আমাদের হোমস্টের ওনার। মার্চের মাঝামাঝি পাহাড় সেজে আছে বসন্তের নবযৌবন মাখা স্নিগ্ধ শ্যামল রূপ। প্রথমেই পৌঁছে যায় প্ল্যান্ট কনজারভেটরি। আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যান্ট কনজারভেটরির সামনে। আজকের যে সাইট সিনগুলো সেটা কিন্তু আমরা আমাদের পার্সোনাল গাড়িতেই করছি, আমরা এখান থেকে গাড়ি হায়ার করিনি।
সুন্দরভাবে সবুজের সংরক্ষণ করা হয়েছে। আর দেখা গেল প্রচুর রডোডেনড্রন। পাহাড়ে বসন্ত সাজিয়ে রাখে এই রক্তিম ফুলের সৌন্দর্য। এছাড়া বিভিন্ন রকম অর্কিড, এয়ার প্লান্ট, রং বেরঙের ফুল দিয়ে সাজানো এই উদ্যান। অর্কিড, লিলি ও আপেল গাছ সংরক্ষিত আছে একটি গ্রিন হাউসে। আর আছে একটি ছোট্ট ঝর্ণা। প্রায় 1 কিলোমিটার ওপরে উঠে দেখা পাওয়া যায় এই ওয়াটারফলসের। তবে ওয়াটারফলসে জল ছিল না, তাই আমরা আর ওপর পর্যন্ত উঠিনি। এখন প্লান্টস কনজারভেটরিতে আছি। এখানে টিকিট 30 টাকা। আর ভেতরে প্রচুর গাছ, বড় বড় বৃক্ষ যেমন রয়েছে তেমনি বিভিন্ন রকম অর্কিড, বিভিন্ন রকমের এয়ার প্লান্ট। আর একটুখানি উঠেই একটা ঝর্ণা রয়েছে, কিন্তু সেই ঝর্ণাতে এখন জল নেই। আর এই মার্চের মিডলে কিন্তু বেশ একটা কমফোর্টেবল ওয়েদার এখানে রয়েছে। টুরিস্টের সংখ্যাও খুব বেশি নয়। প্লান্ট কনজারভেটরির বাইরে রয়েছে প্রচুর ফলের দোকান। আনারস, তরমুজ, কিউই, আপেল অর্ডার অনুযায়ী সাজিয়ে দেওয়া হচ্ছে ফলের প্লেট। এরপর পৌঁছে যায় তাশি ভিউ পয়েন্ট। এটি মূলত একটি ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও সংলগ্ন উপত্যকার চমৎকার প্যানোরামিক ভিউ পাওয়া যায়। পরবর্তী গন্তব্য একটি পাহাড়ি ঝর্ণা, নাম বাকথাং ফলস। একদিকে পাহাড়ের কঠোরতার মাঝে সুউচ্চ প্রশস্ত জলপ্রবাহ, আর অন্যদিকে গাছপালা বেষ্টিত পাহাড়ের মনোরম রূপ। ছবি তোলার জন্য পারফেক্ট। ফলসের পাশেই দোকানে ম্যাগি আর কফি দিয়ে সেরে নিলাম সেদিনের লাঞ্চ। এরপর পৌঁছে যাই রোপওয়ে ভ্রমণের উদ্দেশ্যে। গাড়ি স্ট্যান্ডে গাড়ি রেখে টিকিট কেটে নিই রোপওয়ের জন্য। পার হেড খরচ পড়েছিল 250 টাকা। মিনিট 10 অপেক্ষার পর সুযোগ আসে রোপওয়ে চড়ার। একসাথে 20 জনকে নিয়ে যাওয়া হয়। প্রথমে একটু ভয় করলেও একটু পরে দেখতে পেলাম উপত্যকার মাঝে রঙিন ঘরবাড়ি। যেন কেউ পাহাড়ের নীল সবুজের মাঝে খেলা করেছে রং পেন্সিল নিয়ে। কত পরিকল্পনা মাফিক, নিয়ম মাফিক পাহাড়ের মাঝে এই নগরায়ন। সে ফেলুদার গোয়েন্দা গল্পই হোক বা বাঙালির চিরাচরিত ট্যুরিস্ট ডেস্টিনেশন, সিকিমের এই রাজধানী শহর বরাবরই তার চিত্তাকর্ষক সৌন্দর্য আর নয়নাভিরাম পাহাড়ের অপূর্ব শোভা নিয়ে বিরাজ করে বেড়াতে যাওয়ার লিস্টের মধ্যমণি হয়ে। মেঘে ঢাকা পাহাড়ের রাজ্যে হিমালয় যেন প্রহরী। তিস্তা নদীর আনাচে কানাচে উকি মারে সময়ের লহরী। কখনো শান্ত, কখনো রঙিন, কখনো ঝর্ণার কলতান, কখনো শ্বেত শুভ্র বরফের মাঝে আধ্যাত্মিকতার জয়গান। মেঘেদের সাথে সাথেই যেন নেমে এলাম শহরের বুকে। এরপর গাড়ি নিয়ে পৌঁছে যায় গ্যাংটক ম্যালে, নাম এমজি মার্গ। ওয়েস্ট পয়েন্ট মলের পার্কিংয়ে গাড়ি রেখে পৌঁছে যায় ম্যালে। তখন সেখানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল। আমরা এখন এমজি মার্গে, গ্যাংটকের সব থেকে হ্যাপেনিং জায়গা।
আর গ্যাংটকে এলে সবাই সন্ধ্যেটা বা দিনের একটা পার্ট কিন্তু এখানে অতিবাহিত করেন, কারণ এখানকার সারাউন্ডিংসে যেমন একটা লাইভলি ভাইব আছে, সেরকম প্রচুর দোকানপাট আছে, পছন্দ মতো জিনিস বেছে কিনে নিতে পারেন। আর এখানে বসেই কিন্তু সময় কেটে যায়। সন্ধ্যেবেলায় খুব সুন্দর আলোতে চারদিক ঝলমল করে, আর তখন আরও মোহময়ী হয়ে ওঠে এই মল। আর পাশেই পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, পাহাড়ের গায়ে আস্তে আস্তে মেঘ নেমে আসছে, হয়তো কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। তো আমরা চেষ্টা করছি যে বৃষ্টি নামার আগেই এমজি মার্গে যতটা কভার আপ করা যায় ততটা ঘুরে দেখার। এমজি মার্গের পুরো নাম মহাত্মা গান্ধী মার্গ, যা পথচারীদের জন্য সংরক্ষিত একটি শপিং স্ট্রিট। প্রচুর পছন্দসই জিনিস পাওয়া যায়, দামও বেশ রিজনেবল। এছাড়া প্রচুর লোকাল আর স্ট্রিট ফুডের দোকান আছে। আমরা ট্রাই করেছিলাম ঝোল মোমো, বেশ ভালো লেগেছিল। আবার রাতভর বৃষ্টির পর কুয়াশা মাখা ঠান্ডা কনকনে এক সকাল পেলাম। সেই দিনটি খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেদিন নাথুলা যাবার প্ল্যানিং ছিল। সকলকে গুড মর্নিং ফ্রম ভালোবেসে কবিতা ও ভ্রমণ। আমরা এখন গ্যাংটকে আছি, আর আমরা এখন নাথুলার উদ্দেশ্যে রওনা হব। গতকাল আমাদের পারমিট করা হয়ে গেছে, এবং এক্ষেত্রে আমাদের যিনি হোমস্টের ওনার, উনি আমাদেরকে এই পারমিট বানাতে যথেষ্ট হেল্প করেছেন। আমরা শুধুমাত্র ডকুমেন্টস দিয়েই আমরা পারমিট পেয়ে গেছি। আর এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়িতে এখন নাথুলার উদ্দেশ্যে রওনা হব। গতকাল কিন্তু বন্ধ ছিল ওখানে স্নোফলের জন্য, তো আজকে যেহেতু রাস্তা খোলা আছে, দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি কিন্তু নাথুলার উদ্দেশ্যে রওনা হচ্ছে, তো বোঝা যাচ্ছে জ্যাম কিন্তু হবে। कपूर আছে ले लिया है कर्पूर। हाँ, বৃষ্টির জন্য গতকাল নাথুলার দিকে কোনো গাড়ি যায়নি, তাই একটু টেনশনে ছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত সুযোগ এলো। যাত্রা শুরুর সাথে সাথে উচ্চতা যেমন ক্রমাগত বাড়তে থাকলো, তেমনই বাড়তে থাকলো মেঘের ঘনঘটা। পাহাড়ি রাস্তার বাঁক ঘুরতেই পরিবর্তন হতে থাকলো পারিপার্শ্বিক চিত্রপট। আস্তে আস্তে উঠে এলাম বরফ ঢাকা পাহাড়ের পাদদেশে। পেছনে ফেলে আসা সর্পিল রাস্তার সৌন্দর্য, আর সামনে বরফ ঢাকা পাহাড়ের হাতছানি কেমন যেন ঝোড়ো হাওয়ার মতো এলোমেলো করে দিচ্ছিল মনের আকাঙ্ক্ষার আন্দোলনকে। রাস্তার পাশে ছিটে ফোটা বরফ কখন যেন পায়ের তলায় সাদা কার্পেট বিছিয়ে দিয়েছে। তবে আর ঝাঙ্গু পর্যন্ত যাওয়া হলো না, কারণ আবার শুরু হয়েছে স্নোফল। তাই অগত্যা ঝাঙ্গু থেকে 10 কিলোমিটার দূরেই গাড়ি ঘুরিয়ে নেওয়া হলো। কিন্তু তাই বলে কি এই বরফ ঢাকা সৌন্দর্য মিস করা যায়? দু চোখ সার্থক করে নিলাম এই শুভ্র সৌন্দর্যে, আর মেতে উঠলাম বয়স ভুলে ছেলে মানুষই বরফ খেলায়। পাশেই কুলকুল করে বয়ে চলেছে স্বচ্ছ জলধারা। ঝোড়ো বাতাস, রঙিন পতাকার আন্দোলন, একদিকে ধ্যানমগ্ন বরফাবৃত কঠিন পাহাড়, আর অন্যদিকে আপন মনে প্রবাহমান জীবনের স্পন্দন। সবাই ব্যস্ত ছিলাম এই সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করতে। ফেরার পথে লাঞ্চ করে নিলাম, আর তারপর গাড়ি আমাদের ড্রপ করলো গণেশ টকে। গণেশ টকের মন্দিরের উপরে যে ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে পুরো গ্যাংটক শহরের 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়।
আমরা নাথুলার পথে গেছিলাম, তো আমরা ছাঙ্গু লেক পর্যন্ত পৌঁছতে পারিনি। এখন ছাঙ্গু লেক পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না, তো যাই হোক মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। ওখান থেকে আমরা ব্যাক করে এসেছি। ওখানে লাঞ্চ করে আসার পরে আমরা এখন গণেশ টকে এসেছি। ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। আজকে চিলিং কোল্ড ওয়েদারের সাথে এই গ্যাংটক শহরে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। পাশেই আছে ছোট্ট মার্কেট, চা স্ন্যাক্সেরও ব্যবস্থা রয়েছে। মার্কেট থেকে বন্ধু আর ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু শপিং করলাম, আর সারাদিনের ক্লান্তি কেটে গেল বাঙালি স্বাদের মাটির ভাঁড়ে চা পান করে। সঙ্গে ছিল দারুণ টেস্টি সিঙ্গারা আর পকোড়া। দিনের আলো তখনও ছিল, তাই চলে গেলাম 3 কিলোমিটার দূরে অবস্থিত হনুমান টক দেখতে। এই মন্দিরটি 7200 ফুট উচ্চতায় অবস্থিত। আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায়। কথিত সঞ্জীবনী বুটি নিয়ে যাওয়ার সময় হনুমানজি এখানে বিশ্রাম নিয়েছিলেন। মন্দিরটি ভগবান হনুমানজির প্রতি উৎসর্গীকৃত এবং ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। মন্দিরটি 2003 সালে উদ্বোধন করা হয় এবং উদ্বোধন করেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম। হনুমান টক থেকে ফিরে এসে আমাদের হোমস্টের পাশের ক্যাফেতে কফি আর মোমো এনজয় করলাম। চিলিং কোল্ড ওয়েদার, বৃষ্টি আর ফ্যামিলি মেম্বারদের সাথে কাটানো এক মেমোরেবল ইভিনিং। দেখতে দেখতে 3টে রাত চোখের নিমেষে কেটে গেল, আর চলে এলো ফিরে আসার পালা। দুহাত বাড়িয়ে শেষবারের মতো আলিঙ্গন করে নিলাম দিগন্ত বিস্তৃত মেঘ ঢাকা নীলচে পাহাড়কে, আর উপলব্ধি করলাম পাহাড়কে ভালোবাসার উষ্ণতা। ফেরার পথে দেখে নিলাম এনচে মনেস্ট্রি। 200 বছর পুরনো এই বৌদ্ধ মঠটি চীনা প্যাগোডা স্টাইলে নির্মিত। মঠের ভেতরে বুদ্ধ লোকেশ্বর ও গুরু পদ্মসম্ভবের মূর্তি রয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন এখানে কাঞ্চনজঙ্ঘার দেবতা বসবাস করেন। জানুয়ারি মাসে মহা ধুমধাম করে এই মঠে চাম বা ধর্মীয় মুখোশের নৃত্য পরিবেশিত হয়। অপরিকল্পিতভাবে করা এই গ্যাংটক রোড ট্রিপ মেমোরেবল হয়ে রইল মনের অ্যালবামে। ভেজা ভেজা রাস্তা, মেঘ ঢাকা পারিপার্শ্বিক, মনেস্ট্রির ঘণ্টাধ্বনি, কেমন যেন টুপটাপ বৃষ্টির মতো ঝরে পড়ছিল মন খারাপ হয়ে। তাই এক টুকরো মনকে হিমালয়ের বুকে মেঘ করে ভাসিয়ে দিলাম, আর আকাঙ্ক্ষা রাখলাম আবার ফিরে আসার। এভাবেই শেষ হলো আমাদের রোড ট্রিপের গল্প বলা। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সাথে থাকুন, পাশে থাকুন এভাবেই। অনেক অনেক ধন্যবাদ।